আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। আজকে আমি পড়াবো ব্যবস্থাপনা আওতা পরিধি ক্ষেত্র বিষয়বস্তু এবং ব্যবস্থাপনার স্তরসমূহ সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। ব্যবস্থাপনার আওতা পরিধি বিষয়বস্তু ক্ষেত্র। আওতা বা পরিধি ব্যবস্থাপনার আওতা বা পরিধি বা বিষয়বস্তু বা ক্ষেত্র একই প্রশ্ন অনেকভাবে করা যায়। ব্যবস্থাপনা আওতা পরিধি ক্ষেত্র বা বিষয়বস্তু। ব্যবস্থাপনা আওতা পরিধি ক্ষেত্র অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। আম, দৈনন্দিন জীবন থেকে শুরু করে সাধারণত পারিবারিক জীবন, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ছোট ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠানসমূহ এবং বৃহৎ শিল্প প্রতিষ্ঠানসমূহ ব্যবস্থাপনা আওতা পরিধি অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত। তো ব্যবস্থাপনা আওতা পরিধি এবং বিষয়বস্তু যে সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই সেগুলো আমরা আলোচনা করব। যেমন ব্যক্তি ও সংগঠনের দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনা আওতা পরিধি। এক নম্বর, ব্যক্তি সংগঠনের দৃষ্টিকোণ ব্যক্তি সংগঠনের দৃষ্টিকোণ থেকে এখানে দেখা যাচ্ছে যে সংগঠন মূলত আম, কতিপয় ব্যক্তি সম্মিলিতভাবে একত্রিত হয়ে সংগঠন গঠন করে, সেটা মুনাফাভোগী প্রতিষ্ঠানই হোক আর মুনাফাভোগী প্রতিষ্ঠানই হোক না কেন। আহ, আহ, সংগঠন মূলত প্রতিটি ক্ষেত্রেই সাধারণত ব্যবস্থাপনার কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। মুনাফাভোগী আর অমুনাফাভোগী যে প্রতিষ্ঠানই হোক না কেন, ব্যবস্থাপনার ক্ষেত্র বা আওতা অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত হয়। সেক্ষেত্রে আমরা দেখতে গেলে যে মূলত ব্যক্তি ও সংগঠনের দৃষ্টিকোণ থেকে আমাদের যখন আসে তখন দেখা যাচ্ছে যে ব্যক্তি অর্থাৎ ব্যক্তি জীবন ব্যক্তি জীবনের ক্ষেত্রে দেখা যায় যে মানুষের প্রতিটি মানুষের জীবনে একটা নির্ধারিত লক্ষ্য থাকে, আর সেই লক্ষ্য অর্জনের জন্য তাকে সুনির্দিষ্ট বা সুপরিকল্পিতভাবে নিজেকে পরিচালিত করতে হয় এবং জীবনে সাফল্য আনার জন্য অবশ্যই তাকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করতে হয়। আর এর জন্য প্রয়োজন হয় কি ব্যবস্থাপনা নামক কৌশলটি। তো ব্যবস্থাপনা জ্ঞানের মাধ্যমে তার ব্যক্তিগত জীবন সুষ্ঠু সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। তারপরে দেখা যাচ্ছে যে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক, সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসা সংগঠন, রাষ্ট্র বা সরকার, প্রতিটা ক্ষেত্রেই সাধারণত ব্যবস্থাপনার আওতা পরিধির ক্ষেত্রে অত্যন্ত আহ, প্রয়োজন। মূলত পারিবারিক জীবনে আমাদের পরিবারের আহ, প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ গৃহকর্তা গৃহকর্মীকে তাকে সুনির্দিষ্টভাবে পরিবারকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে ব্যবস্থাপক ও কৌশলের মাধ্যমে তার পরিবারকে সুষ্ঠু সঠিকভাবে পরিচালিত করতে হবে। যদি ব্যবস্থাপক কৌশল অবলম্বন না করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় পরিবার সাধারণত সুখের পরিবর্তে অসুখ নেমে আসে। আর সামাজিক সংগঠনের ক্ষেত্রে সমাজের
প্রতিষ্ঠানগুলো সাধারণত দেখা যায় যে সমাজে যে ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত ব্যবস্থাপনা নামক কৌশলটি অবলম্বন করা হয় বা কৌশল ব্যবহার করা হয়। আর ব্যবস্থাপক জ্ঞান না থাকলে সাধারণত এই প্রতিষ্ঠানগুলো সুরক্ষিতভাবে পরিচালনা করা সম্ভব হয় না। বা ব্যবসা সংগঠনের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিষ্ঠানটি মূলত আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বিভাগ থাকে। এই বিভাগের প্রতিটি ক্ষেত্রে সাধারণত ব্যবস্থাপক জ্ঞানের প্রয়োজন হয়। অর্থাৎ ব্যবস্থাপক জ্ঞান মূলত একটা কৌশল, এই কৌশল অবলম্বন করার মাধ্যমে সাধারণত তার কার্যগুলি সুষ্ঠু সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। রাষ্ট্র সরকার আমাদের সে প্রেসিডেন্ট রুজভেল্ট বলেছেন যে রাষ্ট্র সরকার অর্থাৎ a good government without good management is a house built on sand। অর্থাৎ একটা বাড়ি তৈরি করা, যে বালুর উপর যে বাড়ি তৈরি করা হয় তা ক্ষণস্থায়ী হয়, তেমনি একটা সরকার যদি ব্যবস্থাপক জ্ঞান ছাড়া বা ব্যবস্থাপক জ্ঞান না থাকে এবং সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারে তাহলে তার স্থায়িত্বটা ক্ষণস্থায়ী হয়ে পড়ে এবং সে অচিরেই বিলীন হয়ে যায়। তাই দেখা যায় যে বালুর উপর যেমন আর ক্ষণস্থায়ী হয় না, বাড়ি তৈরি করা যেমন ক্ষণস্থায়ী হয় না, তেমনি আমাদের রাষ্ট্র বা সরকার যদি ব্যবস্থাপক জ্ঞান ছাড়া যদি পরিচালনা করে, দেশ পরিচালনার কাজে নিযুক্ত হয় তাহলে সেই সরকারও অচিরেই বিলীন হয়ে যাবে। এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের ব্যবস্থাপনা আন্তর্জাতিক ব্যক্তি সংগঠনের দৃষ্টিকোণ থেকে এগুলো অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত হয়ে থাকে। এখন আসতেছে 2 নম্বরে আমাদের কাজের দৃষ্টিকোণ থেকে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনা আওতাধীন বা ব্যবস্থাপনা কাজগুলো অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত। তাদের দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা বুদ্ধিমত্তার অমনভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করা হয়। এক্ষেত্রে আহ, আছে শ্রমিক কর্মী পরিচালনা করা, তারপরে ব্যবস্থাপনা, শ্রমিক কর্মী পরিচালনা করা, ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা করা, প্রতিষ্ঠান পরিচালনা করা। তো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানে বিভিন্ন আম, ধরনের আহ, কার্যাবলী থাকে। পরিকল্পনা, সংগঠন নির্দেশনা, সমন্বয় নির্দেশনা, এগুলি সুষ্ঠু সঠিকভাবে সম্পাদন করতে গেলে ব্যবস্থাপক জ্ঞানের অবশ্যই প্রয়োজন হয়। আবার দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপায় উপকরণগুলো আসে, সেগুলি একত্রিতকরণ করার জন্য ব্যবস্থাপক জ্ঞানের প্রয়োজন হয়। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রমিক কর্মচারী প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের শ্রমিক কর্মী নিয়োগ করা হয়। এই শ্রমিক কর্মীদের নিয়োগ দেওয়া, তাদের বরখাস্ত, বদলি, ছাঁটাই, বেতন, মজুরি এবং বিভিন্ন প্রশিক্ষণ পিছনে রয়েছে ব্যবস্থাপক জ্ঞান। আর ব্যবস্থাপনা অর্থাৎ আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ টপ লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত, উচ্চতর স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত মূলত ব্যবস্থাপক একজন ব্যবস্থাপক তার ব্যবস্থাপক কার্যগুলি সম্পাদন করে থাকেন। অর্থাৎ উচ্চ স্তরের ব্যবস্থাপকরা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের বিভিন্ন কার্যাবলী সম্পাদনের জন্য নির্দেশ প্রদান করে থাকেন। তারা শ্রমিক কর্মী, নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ শ্রমিক কর্মীদের নির্দেশ প্রদানের মাধ্যমে তাদের কার্যগুলির মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করে থাকেন। কাজের দৃষ্টিকোণ থেকে সাধারণত ব্যবস্থাপনা অত্যন্ত ব্যাপক। তারপরে আছে কৌশল প্রয়োগের ভিত্তিতে। কৌশল প্রয়োগের দৃষ্টিকোণ থেকে একজন ব্যবস্থাপক সাধারণত প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে একজন ব্যবস্থাপক তাকে বিভিন্নমুখী কৌশল প্রয়োগ করতে হয়। আর এই কৌশল প্রয়োগের জন্য সাধারণত বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ এবং সেই অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা একজন ব্যবস্থাপকের কাজ। আর এইসব কার্যগুলির ক্ষেত্রে দেখা যায় যে ব্যবস্থাপনা তার কৌশল প্রয়োগ করে তার বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন উপাত্ত সংগ্রহ করে থাকেন। কার্য বিভাগের দৃষ্টিকোণ থেকে কার্য বিভাগের দৃষ্টিকোণ থেকে দেখা যায়
আমাদের একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভাগ থাকে, যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, অফিস ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা, এই সমস্ত বিভাগ কার্যগুলি সাধারণত একজন ব্যবস্থাপক তার ব্যবস্থাপক জ্ঞানের মাধ্যমে করে থাকেন, তার ব্যবস্থাপক কৌশল প্রয়োগের মাধ্যমে সাধারণত সম্পাদন করে থাকেন। অর্থাৎ প্রতিষ্ঠানে যে সমস্ত বিভাগ আছে সে সমস্ত বিভাগের ক্ষেত্রে সাধারণত ব্যবস্থাপকের জ্ঞান বা ব্যবস্থাপকের ক্ষেত্রে অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত থাকে। তারপরে আছে স্তরভেদে, আরেকটা আছে স্তরভেদে স্তরের দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার আওতা। স্তরের দৃষ্টিকোণ বলতে সাধারণত আমরা একটা প্রতিষ্ঠানে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ব্যবস্থাপনা থাকে, অর্থাৎ উচ্চ স্তর ব্যবস্থাপনা, মধ্যম স্তরের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা। উচ্চ স্তরের ব্যবস্থাপনা তার পরিকল্পনা, প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ করে তার পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য মধ্যম স্তরের ব্যবস্থাপনাকে নির্দেশ প্রদান করা হয়, এবং মধ্যম স্তরের ব্যবস্থাপনা পরিকল্পনাকে পদ্ধতিভাবে কাজে লাগানোর জন্য এবং উদ্দেশ্য প্রতিষ্ঠা করার জন্য সাধারণত নিম্ন স্তরের ব্যবস্থাপনাকে নির্দেশ প্রদান করে থাকে। এইভাবে দেখো ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণত ব্যবস্থাপক জ্ঞান অনস্বীকার্য। তাই আমরা বলতে পারি যে একটা প্রতিষ্ঠান হোক, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা ধর্মীয় প্রতিষ্ঠান, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো ক্ষেত্রে হোক না কেন ব্যবস্থাপনা আওতা পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত ও সর্বক্ষেত্রে সমাদৃত হয়ে আসছে। আদিকাল থেকে বা অতি প্রাচীনকাল থেকে ব্যবস্থাপনা আওতা পরিধি অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত হয়ে আসছে। আধুনিক কালের বর্তমান যুগেও ব্যবস্থাপনা আওতা পরিধি অত্যন্ত ব্যাপকভাবে সমাদিত হয়ে আসছে এবং আছে, আবার থাকবে। তো এভাবে আমরা বলতে পারি যে একটা প্রতিষ্ঠান কিংবা ব্যবস্থাপনা আওতা পরিধি সর্বক্ষেত্রে সমাদিত এবং সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য। এখন আমাদের প্রশ্নটা গেল মূলত ব্যবস্থাপনা আওতা পরিধির ক্ষেত্রে বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করলাম। অর্থাৎ ব্যবস্থাপনা আওতা মূলত ব্যক্তি সাংগঠনিক স্তরের দৃষ্টিকোণ থেকে, আবার কাজের দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার আওতা আলোচনা করছি, বা কাজের কৌশল প্রয়োগের দৃষ্টিকোণ থেকে, তারপরে কাজের বিভাগের দৃষ্টিকোণ থেকে স্তরভেদে ব্যবস্থাপনার আওতা পরিধি এ সম্পর্কে আলোচনা করলাম। আমি দ্বিতীয় প্রশ্নে এখন আমাদের পড়াবো। ব্যবস্থাপনার স্তর সমূহ। উচ্চ স্তর ব্যবস্থাপনা, স্তর ব্যবস্থাপনা এখানে ব্যবস্থাপনা, উচ্চ স্তর ব্যবস্থাপনা, মধ্যম স্তর ব্যবস্থাপনা অর্থাৎ টপ লেভেল, মিডল লেভেল, লোয়ার লেভেল। এখানে দেখা যাচ্ছে উচ্চ স্তর ব্যবস্থাপনা, মধ্যম স্তর ব্যবস্থাপনা, নিম্ন স্তর ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা আমরা আজকে ব্যবস্থাপনার স্তর সমূহ। একটা ব্যবসা প্রতিষ্ঠানে তিন ধরনের মানুষ থাকে। সেটা হচ্ছে মালিক, ব্যবস্থাপনা এবং শ্রমিক কর্মচারী। সাধারণত এক মালিকান অংশীদার ব্যবসার ক্ষেত্রে মালিক, ব্যবস্থাপনা বা শ্রমিক কর্মচারীর মধ্যে পার্থক্য করা যায় না, কিন্তু কোম্পানি, সংগঠন বা বৃহৎ প্রতিষ্ঠানে মালিক, শ্রমিক এবং
ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য করা যায়। এখানে মালিক পক্ষ দেখা যাচ্ছে যে তাদের পরিকল্পনা অনুযায়ী উদ্দেশ্য প্রতিষ্ঠা করার জন্য সাধারণত তাদের প্রতিনিধি হিসেবে একজন ব্যবস্থাপক নিয়োগ করেন এবং ব্যবস্থাপক মূলত আম, শ্রমিক কর্মী যে তাদের নির্দেশের মাধ্যমে শ্রমিক কর্মচারীর মাধ্যমে কাজ আদায় করে নেয়। তো এইভাবে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্যম স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের উচ্চ স্তরের ব্যবস্থাপনা মূলত আম, এই স্তরে সাধারণত প্রতিষ্ঠানের উদ্দেশ্য প্রতিষ্ঠা করা, নীতি নির্ধারণ করা, পরিকল্পনা প্রণয়ন করা, পরিকল্পনা বাস্তবায়ন করা, বিভিন্ন সচিব, আম, এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন বাস্তবায়ন করার জন্য তাদেরকে করা হয়। এই বিভিন্ন সচিব এবং নির্বাহীগণ এবং ব্যবস্থাপনা প্রতিনিধি গণ এই স্তরে থাকেন। তারা মূলত তাদের চিন্তা এবং মানসিক দৃষ্টিভঙ্গিতে এই সমস্ত কার্যগুলি সম্পাদন করে থাকেন। মূলত উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ আহ, আহ, তাদের চিন্তাধারা এবং মানসিক কার্যগুলি সম্পাদন করে থাকেন, প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে থাকেন, প্রতিষ্ঠানের উদ্দেশ্য প্রতিষ্ঠা করে থাকেন, পরিকল্পনা প্রণয়ন করেন এবং সেগুলি বাস্তবায়ন করার জন্য মধ্যমস্তরের ব্যবস্থাপকদের নির্দেশ প্রদান করে থাকেন। এরা প্রতিষ্ঠানের সাধারণত সাধারণ পরিচালক মণ্ডলী হয়ে থাকেন, ব্যবস্থাপনা প্রতিনিধি হয়ে থাকেন, নির্বাহী বা সচিব, এই সমস্ত স্তরের লোক এরা। তারপরে আছে মধ্যম স্তরের ব্যবস্থাপনা। এক্ষেত্রে দেখা যায় যে মধ্যম স্তরের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের নিম্ন স্তরের ব্যবস্থাপনা কার্যগুলি সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করে থাকেন। এরা প্রতিষ্ঠানের মূলত আহ, আহ, তত্ত্বাবধায়ক, বিভাগীয় প্রধান, সুপারিনটেন্ডেন্ট, এই সমস্ত লোক এরা মধ্যম স্তরের ব্যবস্থাপনা। মূলত উচ্চ স্তর এবং নিম্ন স্তরের সংযোগ স্থাপনকারী পদটা হচ্ছে মধ্যম স্তরের ব্যবস্থাপনাগণ। এরা সাধারণত উচ্চ স্তর এবং উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে সংযোগ স্থাপনকারী মধ্যম স্তরের ব্যবস্থাপনা। এখন আছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। নিম্ন স্তরের ব্যবস্থাপনা মূলত প্রধান, বিভাগীয় প্রধান, সাধারণত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের নিকট নির্দেশ প্রদান করে থাকায় এরা শ্রমিক কর্মীদের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাদের কার্যাবলী আদায় করে নেয়। তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ স্তরের ব্যবস্থাপনা মূলত মধ্যম স্তরের ব্যবস্থাপনাদেরকে নির্দেশ প্রদান করে থাকে, তাদের যে পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, বাস্তবায়ন এবং উদ্দেশ্য প্রতিষ্ঠা এবং তা বাস্তবায়ন করার জন্য মধ্যম স্তর ব্যবস্থাপককে নির্দেশ প্রদান করে থাকে। এবং নিম্ন মধ্যম স্তরের ব্যবস্থাপনা নিম্ন স্তরে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কার্যাবলী বা পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য মধ্যম স্তরের ব্যবস্থাপকরা নিম্ন স্তরের ব্যবস্থাপনাদের নির্দেশ প্রদান করে থাকেন। তারা বিভিন্ন কার্যগুলি যেমন পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমালোচনা, পেশনা নিয়ন্ত্রণমূলক কার্য সম্পাদন করে থাকে এবং এরা সেকশন অফিসার নিম্ন স্তরের ব্যবস্থাপক থাকেন। এরা বিভিন্ন শ্রমিক কর্মীদেরকে নির্দেশ প্রদানের মাধ্যমে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যবস্থাপনার স্তরসমূহ। এখন আমাদের আছে যে ব্যবস্থাপনার কৌশল, ব্যবস্থাপনার চক্র এবং সার্বজনীনতা। হয়তো তোমাদের প্রশ্নে আসতে পারে ব্যবস্থাপনার সার্বজনীনতা কি, ব্যবস্থাপনার চক্রটা কি, ব্যবস্থাপনার কি একটি পেশা, এই সমস্ত বিষয় দিয়ে হয়তো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। তা আমি আজকে তোমাদের যে স্তর এবং আওতা পরিধি ক্ষেত্র বা বিষয়বস্তু সমূহ পড়ালাম, এই ব্যবস্থাপনার স্তর সমূহ সাধারণত উদ্দীপকের যে প্রয়োগমূলক প্রশ্ন থাকে সেখানে ব্যবস্থাপনার স্তর সমূহ আসতে সাধারণত নির্বাহী কিংবা সেকশন অফিসার কিংবা ফোরম্যান, এসব কিছু হয়তো একটা উদ্দীপক দিয়ে উদ্দীপক তৈরি করে সাধারণত তৈরি করে প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো আসতে পারে। এরপর জ্ঞানমূলক প্রশ্নে আমরা আসতে পারি ব্যবস্থাপনা চক্র। আমরা আগে দেখেছি যে ব্যবস্থাপনা চক্র গুলো কি। ব্যবস্থাপনা চক্র মূলত ব্যবস্থাপনা কার্যগুলি, অর্থাৎ একটা কার্যগুলি একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কার্যগুলি থাকে। আর এই কার্যগুলি যেমন পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, পেশনা, সমালোচনা, নিয়ন্ত্রণমূলক কার্যগুলি। আর এই কার্যগুলিগুলি পর্যায়ক্রমে পুঙ্খানুপুঙ্খভাবে চক্রাকারে যখন আবর্তিত হয় তখনই ব্যবস্থাপনা চক্র নামে পরিচিত। ব্যবস্থাপনা চক্রটি একটা বৃত্তের মাধ্যমে সাধারণত দেখা যায়।
সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, সমন্বয় সাধন, পেশনা নিয়ন্ত্রণ, এই 7টি কাজগুলি যখন পুনঃপরিকল্পিতভাবে বা পুনরায় বা চক্রাকারে আবর্তিত হয়, তখনই এই চক্রাকারে যখন পরিকল্পনা বা সংগঠন বা কর্মী সংস্থা, নির্দেশনা, তারপর সমন্বয় সাধন, তারপর পেশনা তখন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম যখনই সম্পাদন হয়, তখনই সাধারণত ব্যবস্থাপনা চক্র নামে পরিচিত। একটা প্রতিষ্ঠানে উদ্দেশ্য অর্জন করার জন্য এবং সেই উদ্দেশ্য প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য সাধারণত আহ, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা, সমানার সাথে নিয়ন্ত্রণমূলক কার্যগুলি যখনই চক্রাকারে আবর্তিত হয়, অর্থাৎ একটার পর একটা, যেমন পরিকল্পনার পরে আমরা পরিকল্পনার যে কাজগুলি আছে সেই কাজ সম্পাদন করার পরে তারপরে সংগঠনের কাজ শুরু করতে হবে। কখনো পরিকল্পনার পরে কর্মী সংস্থান করা যাবে না। যদি আমরা পরিকল্পনার পরে যদি এই কর্মী সংস্থান করে থাকি, তাহলে উদ্দেশ্য সঠিকভাবে অর্জন করা সম্ভবপর হবে না, অর্থাৎ লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হবে না। তাহলে আমাদের পরিকল্পনার পরে শুরু করতে হবে সংগঠন বা সংগঠন বা কর্মী সংস্থান, কর্মী সংস্থানের পরে নির্দেশনা, তারপরে নির্দেশনা করে সমন্বয় সাধন করতে হবে, তারপরে পেশাগত কাজ করতে হবে, তারপরে নিয়ন্ত্রণের কাজ করতে হবে। এইভাবে দেখা যায় যে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, পেশনা, নিয়ন্ত্রণমূলক কাজ যখন চক্র আকারে আবর্তিত হয় বা পুঙ্খানুপুঙ্খভাবে আবর্তিত হয়, হয়ে যখন একটি উদ্দেশ্য শেষ হয়ে যায়, শেষে পুনরায় আবার নতুন উদ্দেশ্যের দিকে ধাবিত হতে হয়, পুরোপুরি শেষ হওয়ার পরে তখনই ব্যবস্থাপনা কাজটি শেষ হয় এবং ব্যবস্থাপনা চক্র নামে পরিচিত। অর্থাৎ আবার যখন আমরা নতুন করে উদ্দেশ্য অর্জন করার জন্য যখন আমরা আবার নতুন করে পরিকল্পনা গ্রহণ করবো, সংগঠন করবো, কর্মী সংস্থান করবো, নির্দেশনা, সমন্বয়, পেশনা, নিয়ন্ত্রণমূলক কার্যক্রম সম্পাদন করবো। তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা উদ্দেশ্য তৈরি হওয়ার পর সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সেই উদ্দেশ্য যে কাজগুলি আমরা সম্পাদন করতে পারি সেই কাজগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মানে শেষ হওয়ার পর আবার পুঙ্খানুপুঙ্খভাবে শুরু হয়, পুনরায় আবার সেটা পুনরাবৃত্তি হয়। সেটাই হচ্ছে ব্যবস্থাপনার চক্র। কিন্তু একটা কাজ শেষ হওয়ার পরে পুরোপুরি সেই কাজটা সেই উদ্দেশ্যটাই পুরো শেষ হয়ে গেলে তখন নতুন করে আবার কাজ শুরু হয়। এভাবে চক্র আকারে আবর্তিত হয় বলে একে বলা হয় ব্যবস্থাপনার চক্র। অর্থাৎ আমাদের হয়তো জ্ঞানমূলক কিংবা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে ব্যবস্থাপনা চক্র বলতে কি বোঝায়। এখন ব্যবস্থাপনার সার্বজনীনতা আছে, সার্বজনীন ব্যবস্থাপনার পেশা, ব্যবস্থাপনার সার্বজনীন যেখানে সর্বজন গ্রহণযোগ্য বা প্রয়োগযোগ্যতা রয়েছে। ব্যবস্থাপনা কার্যকরী এমন একটি বিষয় যেখানে ব্যবস্থাপক দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র প্রধান আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থাপনার সর্বত্র গ্রহণযোগ্যতা রয়েছে। এই জন্য ব্যবস্থাপনার সার্বজনীনতা বলা হয়। অর্থাৎ আমাদের আজকের বিষয়গুলি ছিল যে ব্যবস্থাপনার আওতা, পরিধি, ক্ষেত্র, ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার সার্বজনীনতা, ব্যবস্থাপনার পেশা এবং আহ, ব্যবস্থাপনার স্তরসমূহ। এই হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে এবং ভালো করে পড়বে। বইতে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। বইতে আরও সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়বে এবং পরবর্তী ক্লাসে আহ, আবার এসে আবার নতুন করে তোমাদের অধ্যায় পড়াবো। এই বলে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।